একজন বাবা যিনি নিজের ইচ্ছেগুলো চাপা দিয়ে সংসার নামের এক যুদ্ধ জিততে চেয়েছেন, একজন মা যিনি নিজের জীবনের রং মুছে দিয়ে সন্তানের ভবিষ্যতের ছবি আঁকতে চেয়েছেন, আর কিছু সন্তান যারা ছোট ছোট ইচ্ছেগুলোকে গলা টিপে মেরেছে শুধুমাত্র একদিন নিজেদের একটি ঘর হবে বলে। কিন্তু সব পরিবারের গল্প তো সুখের নয়। কিছু গল্পের পেছনে থাকে চাপা কান্না, অব্যক্ত অভিমান, আর কিছু বিজয়ের পিছনে লুকিয়ে থাকে এমন কিছু ক্ষতি যেগুলো চোখে দেখা যায় না, শুধু অনুভব করতে হয়। আজ আমরা এমন এক নিঃশব্দ যুদ্ধের গল্প বলবো যেখানে শুধুমাত্র একটা 3 BHK ফ্ল্যাটের জন্য একটি পরিবার সংগ্রাম করে গিয়েছিল, কিন্তু শেষমেশ কি তাদের স্বপ্নটা পূরণ হয়েছিল? হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ইউনিভার্স। বলছি 2025 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া ড্রামা থ্রিলার মুভি 3 BHK এর কথা। গল্পের শুরুতে আমরা একটি মধ্যবিত্ত পরিবারকে দেখতে পাই। বাসুদেব, তার স্ত্রী শান্তি, ছেলে প্রভু আর মেয়ে আরতি। বাসুদেবরা যে বাড়িতে ছিল, হঠাৎ ওই বাড়ির মালিক তাদেরকে নিষেধ করে দেয়। বাসুদেব পরিবারকে নিয়ে নতুন একটি ভাড়া বাড়িতে উঠেছে। নতুন বাড়িতে ঢোকা মাত্রই প্রভু বলছিল, বাবা, এই বাড়িটা আগেরটার চেয়ে ছোট। আমরা তো ঠিক করেছিলাম এবার একটা বড় বাড়ি নেব। বাসু তখন হেসে বলে, ওই বড় বাড়িটার ভাড়া 500 টাকা বেশি ছিল। আমাদের বাজেটের মধ্যে এইটাই সব থেকে ভালো, আর এটা তোমার স্কুলের কাছেই, তোমার যাওয়া আসাও সহজ হবে। এখানে আমরা বুঝতে পারি বাসু তার ছেলেকে একটি প্রাইভেট স্কুলে পড়ায়, তার পড়াশোনার জন্য কোনো কম্প্রোমাইজ করে না। আর অন্যদিকে আরতি একটি সরকারি স্কুলে পড়ে। তবে বাসু যে আরতিকে প্রাইভেট স্কুলে পড়ার সামর্থ্য নেই এমনটা না। আরতি গভর্নমেন্ট স্কুলে পড়তে কমফোর্ট ফিল করে, আর আরতি অনেক মেধাবীও। গত কয়েক বছরে বাসু বেশ কয়েকবার বাসা বদলিয়েছে। শান্তি কোনোদিন কোনোরকম অভিযোগ করেনি। যে কোনো পরিস্থিতিতে সে তার স্বামীর পাশেই থেকেছে, একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছে, কারণ তারা দুজনেই জানে নিশ্চয়ই একদিন তাদের অবস্থার পরিবর্তন হবে। আরতিও বাবাকে বলছিল, বাবা, যখন আমরা আমাদের নিজের বাড়ি বানাবো না, তখন সেখানে 3টা বেডরুম থাকবে, একটা আমার, একটা প্রভুর, আর একটা তোমাদের জন্য। ঠিক সেই সময় নতুন বাড়ির মালিক এসে পড়ে এবং বলে, তুমি তো বলেছিলে তোমাদের ছোট্ট 2টা সন্তান আছে, কিন্তু এরা তো অনেক বড়। বাসু তখন উত্তর দেয়, না স্যার, আমি বলেছিলাম আমার ছেলে 12-এ পড়ে আর মেয়ে 9-এ। এটা শুনে বাড়িওয়ালা একটু বিরক্ত হচ্ছিল। তবে বাসুও বুঝতে পারে যে কথা বাড়ালে হয়তো বা ঝামেলা হবে, এই জন্য বাসু তাকে সরি বলে। আর বাড়িওয়ালাও গজগজ করতে করতে বলে যায়, ঘরের খেয়াল রেখো, কোনো কিছু ভাঙচুর যেন না হয়। আর এই ঘটনার পর প্রভু তার বাবাকে বলছিল, বাবা, আমি যখন LKG-তে পড়তাম তখন থেকে শুনে আসছি আমাদের ভবিষ্যৎ ভালো হবে, কিন্তু আজ পর্যন্ত তুমি বাড়ি কিনলে না। এটা শুনে বাসু একটু রেগেই বলে, তুমি এখনও বাচ্চা, এসব বোঝার বয়স তোমার হয়নি। তোমার কাছে পড়াশোনা করা, পড়াশোনায় মন দাও। তুমি জানো তোমার স্কুলের ফি কত? অবশ্য এরপরই প্রভু তার ভুল বুঝতে পেরে বাবাকে সরি বলে, আর বিষয়টা এখানে মিটে যায়, যেমনটা আমাদের মধ্যবিত্ত পরিবারগুলোতে হয়। বাসু তখন বলে, তুই ঠিক বলেছিস বাবা, বাড়ি কেনাটা দেরি হয়ে গেছে। আসলে আমি বছর কয়েক আগে 7.5 লাখ টাকার মতো জমিয়ে রেখেছিলাম। তখন একটা সুযোগ এসেছিল, কিন্তু বেশি ভাবার কারণে তখন আর নেওয়া হয়নি। সেটা হাতছাড়া হয়ে গেছে, কারণ তখন তোদের ভবিষ্যৎটা নিয়ে বেশি গুরুত্ব দিচ্ছিলাম। তবে এখন দেখি যদি আমাদের বাজেটের মধ্যে ভালো কিছু পাই তাহলে নিয়ে নিব। আর পরবর্তী দিনই বাসু পরিবারকে নিয়ে শহরের বাইরে একটি জায়গা দেখতে যায়। এখানে মূলত জমির প্লট বিক্রি হচ্ছিল। আরতি তো সেখানে গিয়ে একদম স্বপ্ন আঁকতে শুরু করেছে। আরতি বাবাকে বলছিল, বাবা, এখানে আমাদের কিচেন হবে, এখানে আমার রুম, এখানে হল, তোমার কি লাগবে? বাসু তখন হেসে বলে, আমার কিছু লাগবে না মা, আমি শুধু চাই আমাদের বাড়ির গেটের বাইরে যেখানে লেখা থাকবে বাসু অ্যান্ড ফ্যামিলি। এরপর দেখতে দেখতে সেই জায়গাতেও কনস্ট্রাকশনের কাজ শুরু হয়ে যায়। কিন্তু বাসুর মনটা এখনও অস্থির, কারণ তার বাজেটে এখানে প্লট কেনাও কষ্টকর। বাসু মূলত একটি এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানিতে সিনিয়র অ্যাকাউন্টেন্ট হিসেবে চাকরি করে। এখান থেকে যে বেতন পায় তাতে সংসার অনায়াসে চলে যায়, কিন্তু কোনো সেভিংস হয় না। একদিন বাসু অফিসে এসেই দেখে তার ডেস্কের পাশে একটি কম্পিউটার রাখা। এই জন্য বাসু তার বসের কাছে জানতে চায়, স্যার, এই কম্পিউটার কেন রাখা হচ্ছে? বাসুর বস বলে, আমার ছেলে এনেছে, এখন থেকে অ্যাকাউন্টসের সব কিছু কম্পিউটারে মেনটেন করা হবে। বাসু তখন একটু ভেবেচিন্তে বলে, স্যার, আমি কি ঠিকমতো কাজ করছি না? আমি তো সব কিছু রেকর্ড হাতেই রাখছি, আপনি যখন বলবেন তখনই তো আপনাকে আমি হিসাব দিতে পারবো। তখন বাসুর বস মেয়েটা হেসে বলে, এসব নিয়ে ভেবো না, তুমি তোমার কাজ করো, এসব নিয়ে চিন্তা করতে হবে না। একদিন বাসু তার পরিবার নিয়ে সিনেমা দেখতে বের হয়। তবে রাস্তা দিয়ে যাওয়ার সময় বাসু একটি বাড়ি দেখিয়ে বলে, এই জায়গাটা আমরা কয়েক বছর আগে বাড়ি দেখতে এসেছিলাম, তাই না? দেখো কতটা ডেভেলপ হয়ে গেছে, চলো একবার ঘুরে দেখে আসি। আর ভিতরে গেলে একজন পুরনো ব্রোকারের সাথে দেখা হয়, আর সে বাসুকে দেখেই চিনতে পেরে বলে, স্যার, আপনি তো 7 থেকে 8 বছর আগে একবার এসেছিলেন।
বাসু ব্রোকারকে বলে যে ওই সময় আমি কিনতে চেয়েও কিনতে পারিনি, কিন্তু এখন আমি কিনতে চাচ্ছি। বাসু তার কাছে থাকা 7.5 লক্ষ টাকার কথাও বলে যে এই টাকাতে কোনো ফ্ল্যাট পাওয়া যাবে কিনা। ব্রোকার তখন হেসে বলে, স্যার 7.5 লাখ টাকা থাকলেও ফ্ল্যাট কিনতে পারবেন না। আপনি যদি 10 বছর আগে আসতেন তখন হয়তো বা কিছু করা যেত, কারণ এখন এই জায়গায় প্রত্যেকটি ফ্ল্যাটের দাম 15 লক্ষ টাকা হয়ে গেছে। আর তার কথা শুনে বাসু একদমই চুপ হয়ে যায়। বাসুর চোখে যেন একটা বিস্ময়, একটা ব্যর্থতার ছাপ, কারণ এই 7.5 লক্ষ টাকা জমাতেই তার 10 বছর লেগে গেছে, কিন্তু এতদিনে বাড়ির দামও দ্বিগুণ হয়ে গেছে। বাসুর কষ্টটা আরতিও বুঝতে পারছে। তার বাবা কিভাবে একটা স্বপ্ন পূরণ করতে গিয়ে প্রতিনিয়ত নিজেকে হারাচ্ছেন। সেদিন রাতে বাসায় ফিরে আরতি বাবাকে নিয়ে একটি প্ল্যান করে। আরতি বলে, বাবা, আমাদের যদি 15 লক্ষ টাকা দরকার হয়, তাহলে যদি আমরা প্রতি মাসে 20 থেকে 25,000 টাকা করে জমাতে পারি, তাহলে 1.5 থেকে 2 বছরের মধ্যে আমরা এই টার্গেট পূরণ করতে পারি। আর মায়ের কিছু গহনা তো আছে, সেগুলো থেকেও কিছু টাকা পাওয়া যাবে। আর এরপর পরিবারের সবাই মিলে 1 বছরের একটি প্ল্যান করে। এই 1 বছরে যেভাবেই হোক তারা তাদের স্বপ্নের জন্য লড়াই করবে। পরবর্তী দিন বাসু তার অফিসে গিয়ে বসের সাথে কথা বলে অতিরিক্ত কাজ চেয়ে নেয়, আর ওভারটাইম করে সে এখন একটু বাড়তি টাকাও ইনকাম করছে। এদিকে শান্তিও বসে নেই। সে বাড়তি কিছু আয়ের জন্য ঘরে বসে স্ন্যাক্স বানিয়ে বিক্রি করতে শুরু করে। যার যা সামর্থ্য সে সেটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে সেই একটাই লক্ষ্য পূরণে, একটা নিজের ঘর। এইভাবে মাসের পর মাস তারা কষ্ট করেও কিছু না কিছু টাকা জমাতে থাকে। এরপর হঠাৎ একদিন বাসুকে প্রভুর স্কুল থেকে ডাকে, কারণ প্রভু 3টা সাবজেক্টে ফেল করেছে, তার মধ্যে একটা কম্পিউটার। প্রিন্সিপাল তখন বাসুকে বোঝায় কম্পিউটারই ভবিষ্যৎ, আর এই সাবজেক্টেই ফেল করেছে। এমন অবস্থায় আমরা ওকে রাখতে পারছি না, আপনি ট্রান্সফার সার্টিফিকেট নিয়ে যান। এমনিতে সুপারিশে ভর্তি করা হয়েছে, তারপর এমন রেজাল্ট আমাদের স্কুলের সম্মানই নষ্ট হবে। তবে এটা শুনে বাসু একটু অনুরোধ করে বলে, ম্যাডাম, দয়া করে আরেকটা সুযোগ দিন, ও নিজেকে প্রমাণ করবে। আমি যদি আগে জানতাম তাহলে এতটা অনুরোধ করতাম না। প্রিন্সিপাল একটু চিন্তাভাবনা করে বলে, ঠিক আছে, আমি সেই সুযোগ দিচ্ছি। এরপর বসু বাড়িতে ফিরে প্রভুকে বলে দেয় যে আর কোনো ভুল করলে চলবে না, এবার মন দিয়ে পড়াশোনা করো। প্রভু মাথা নিচু করে বলে, সরি বাবা, এবার থেকে আমি মন দিয়েই পড়ব। এরপর আমরা জানতে পারি প্রভুর ক্লাসে আয়শু নামে একটি মেয়ে আছে। প্রভুর সাথে আয়শুর খুবই ভালো সম্পর্ক, সে সবসময় ওর পাশেই থাকে। আয়শু একদিন প্রভুকে একটি টিউশন ক্লাসে ভর্তি হওয়ার কথা বলছিল। আয়শু বলে, ওই টিচার খুব ভালো পড়ান, স্কুলেতে কিছুই বোঝা যায় না, তুমি ওখানে চলে এসো। এই জন্য প্রভু বাড়িতে ফিরে তার বাবাকে ওই টিউশনের কথা বলে। বাসু তখন একটু থেমে বলে, তুই তো আমাদের সেভিংসের অবস্থাটা জানিস, তুই তো বলেছিলি বাড়ি কিনতে হবে। এখন যদি এই টিউশন শুরু করিস তাহলে অনেক খরচ বেড়ে যাবে, আমাদের প্ল্যানও পিছিয়ে যাবে। প্রভু তখন একটু হতাশ কণ্ঠেই বলে, কিন্তু বাবা, স্কুলে কিছুই বুঝতে পারি না, আমি বা এখন কী করব। তবে এটা শুনে আরতি হঠাৎ বলে ওঠে, বাবা, প্রভুর পড়াশোনার দায়িত্ব আমাকে দাও, আমি ওকে প্রতিদিন ভোর 5টায় তুলে দেব, ওর সিলেবাস শেষ করিয়ে দেব। আর এর পরবর্তী দিন থেকেই আরতি রোজ অ্যালার্ম দিয়ে ভোরবেলা প্রভুকে জাগিয়ে দেয়, আর প্রভুও বাড়ির ছাদে গিয়ে পড়তে শুরু করে। কিন্তু এরপরই একদিন বাড়ির মালিক এসে বাসুকে বলে, আপনার ছেলেকে ছাদে পড়তে দেবেন না, কারণ আমার মেয়েও সেখানে পড়ে। কেউ যদি ওদের একসাথে দেখে তাহলে পাড়ার লোকেরা বিভিন্ন কথা বলতে শুরু করবে। বাসুও বিষয়টা বুঝতে পারে, নিজের ছেলের পড়াশোনা নিয়েও এখানে সমস্যা। শেষমেশ সে নিজে প্রভুকে ওই টিউশন টিচারের কাছে নিয়ে যায় এবং প্রভুকে বুঝিয়ে বলে, আমরা সামলে নিব, তুই পড়াশোনা কর। এরপর প্রভু টিউশন ক্লাসে ভর্তি হয়ে মন দিয়ে পড়াশোনা শুরু করে, আর দ্বিতীয় টেস্টে ভালো নম্বরও পায়। প্রভু ধীরে ধীরে তার নিজের ভিতর থেকে উঠে আসতে শুরু করছে। তবে এই জার্নিটা ওর একা ছিল না, এই লড়াইয়ে ছিল তার পরিবার, আর ছিল আয়শু, যে ওকে সবসময় সাপোর্ট করে আসছে। একদিন প্রভু আয়শুকে বলে, চলো আমরা দুজন একসাথে একটা কলেজে ভর্তি হই। প্রভুর ইচ্ছা সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বে, কিন্তু আয়শু বলে, আমি তো ফ্যাশন ডিজাইনিং করতে চাই, মানে তার এক কলেজে পড়তে পারবে না। এটা শুনে প্রভু একটু মন খারাপই করে। পাশে একটি আইসক্রিমের দোকান দেখে প্রভু বলছিল, চলো না আইসক্রিম খেতে যাই। কিন্তু আয়শু বলে, এই এলাকার কিছু লোক আমার বাবাকে চেনে, তারা যদি আমাদেরকে একসাথে দেখে তার বাবাকে বলে দিতে পারে। এর কিছুদিন পরই প্রভুদের ফাইনাল এক্সাম শুরু হয়। প্রভুর মনে তখন তার বাবার কথাগুলো ভাসছে, পরিবারের স্বপ্ন সব কিছু একসাথে তার উপর ভর করে আছে। আস্তে আস্তে পরীক্ষাগুলো শেষ হয়ে যায়। আজ স্কুলের শেষ দিন, এই জন্য আয়শু বলে যে এই ছুটির সময়টা আমি গ্রামে আমার নানির বাড়িতে থাকব, রেজাল্টের সময় ফিরে আসব, তুমি টেনশন নিও না। সিন চলে যায় এর 1.5 মাস পর। আয়শু প্রভুকে কল করে বলে, আজই তো আমাদের রেজাল্ট বের হবে, আমি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। আর প্রভু পৌঁছানোর পর দুজনে একসাথে রেজাল্ট দেখে। প্রভু কোনো মতে পাশ করেছে, খুব একটা ভালো মার্কস পায়নি।
তার মানে প্রভুর ফ্রি সিটের আশাটা শেষ, মানে এরপর পড়াশোনা করতে হলে তার অনেক টাকা খরচ হবে। এর জন্য প্রভু একটু চিন্তাই করছিল। আয়শু তখন প্রভুকে বোঝায়, চিন্তা করো না, সবই ঠিক হয়ে যাবে। এরপর আয়শুর রেজাল্ট দেখতে গিয়ে দেখা যায় আয়শু ফেল করেছে। আর এটা দেখে আয়শু চুপচাপ চলে যাচ্ছিল। প্রভু তখন আয়শুর হাত ধরে বলে, তোমার সামনে এখনও সুযোগ আছে, হয়তোবা কোথাও একটা ভুল হয়েছে, তুমি পাশ করবে। ঠিক তখনই আয়শু বলে, চলো আমরা আইসক্রিম খাই। এরপর দুজনে আইসক্রিম শেষ করে নিজ নিজ পথে হেঁটে চলে যায়। এরপর প্রভু যখন বাড়িতে ফিরে তার রেজাল্টের বিষয়ে বলতে যাবে, ঠিক তখনই বাসু বাড়িতে ফিরে সবাইকে জানায় তাদের টার্গেট পূরণ হয়ে গেছে। আর সেই মুহূর্তেই প্রভু তার বাবাকে তার রেজাল্ট দেখায়। আর প্রভুর মার্কস দেখার পর বাসুর চোখে মুখে হতাশা নিয়ে কিছু না বলে নিজের ঘরে চলে যায়। এদিকে বাড়ির মালিক এসে প্রভুর রেজাল্ট জানতে চাচ্ছিল। বসু তখন তাকে রেগে বলে, এটা আমাদের পারিবারিক ব্যাপার, আপনি কেন নাক গলাতে এসেছেন? সব কিছু দেখে প্রভু একদমই নির্বাক হয়ে যায়। মনে মনে শুধু একটা কথাই ঘুরছিল, প্রভু কি তাহলে তার বাবার স্বপ্ন পূরণ করতে পারবে না? এখন তার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? তবে এর কিছুক্ষণ পরই বসু শান্ত হয়ে প্রভুর কাছে আসে। বসু প্রভুকে বোঝায়, তুমি তোমার শতভাগ চেষ্টা করেছ, এটাই বড় কথা, পরের বার আরও ভালো করো, আর এখন একটা বড় কলেজে ভর্তি হয়ে যাও। প্রভু বলে, কিন্তু বাবা, ভর্তি হতে তো অনেক টাকা লাগবে। বসু তখন হেসে বলে, তাতে কি হয়েছে, আমাদের বাড়ির প্ল্যানটা কিছুদিন পিছিয়ে দেব, আগে তোমার ভবিষ্যৎ, তারপরই বাড়ির প্ল্যান। এরপর নতুন সেশন শুরু হয়। এর মধ্যে বসুরাও পুরনো বাসা ছেড়ে নতুন একটি বাড়িতে শিফট করে, তবে এই বাসাটা আগের থেকেও ভালো। এরপর প্রভু বসুকে নিয়ে কলেজে ভর্তি হতে চায়। প্রভু চাচ্ছিল মেকানিক্যাল ডিপার্টমেন্টে ভর্তি হবে, কিন্তু প্রিন্সিপাল বলে যে আজকাল আইটি সেক্টরের ডিমান্ড বেশি, ওখানেই ভবিষ্যৎ আছে। প্রিন্সিপালের কথা শুনে বসুও তখন প্রভুকে বোঝায়। আর বাবার কথায় প্রভুও মেকানিক্যাল ডিপার্টমেন্টে ভর্তি না হয়ে আইটি সেক্টরে ভর্তি হয়ে যায়। সিন চলে যায় কলেজের প্রথম দিন। প্রভু এসে প্রথম বেঞ্চে বসেছে। প্রথম দিনই প্রভুর গোবিন্দ নামে একটি ছেলের সাথে পরিচয় হয়। গোবিন্দ পড়াশোনায় খুব একটা ভালো নয়, কোটাতে ভর্তি হয়েছে। প্রথম দিনই তাদের মধ্যে বন্ধুত্ব হয়, আর ধীরে ধীরে ফার্স্ট বেঞ্চার থেকে ব্যাক বেঞ্চার হয়ে যায়, কারণ তারাও এতদিনে বুঝতে পারছে আইটি তাদের জন্য নয়। এরপর একদিন প্রভু আয়শুকে খুঁজতে আয়শুদের বাড়িতে যায়, তবে গিয়ে দেখে আয়শুরা এখান থেকে অনেক আগে চলে গেছে। বাড়ির সামনে টুলেট ঝুলছে, আশেপাশে খুঁজেও কোনো তথ্য পাওয়া যায় না। এদিকে আরতির রেজাল্ট বের হয়েছে, 93% মার্কস পেয়েছে। বসুও চাচ্ছিল আরতিকে একটি প্রাইভেট কলেজে পড়াতে, কিন্তু আরতি বলে, না বাবা, আমি সরকারি কলেজেই পড়ব, মানে আরতি বাড়তি খরচ করতে চাচ্ছে না। এরপর বসু একদিন তার অফিসে গিয়ে জীবনে প্রথমবারের মতো তার বসের কাছ থেকে 5 লক্ষ টাকা ধার চায়। এদিকে প্রভুর ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট এসেছে, এক সাবজেক্টে ফেল। এই জন্য তার মনের মধ্যে এখন একটাই চিন্তা, সে হয়তোবা শুধু শুধু তার বাবার টাকা নষ্ট করছে, এই কলেজ তার জন্য নয়। প্রভু বিষয়টা কাউকে না জানিয়ে নিজের মধ্যে রেখে দেয়। এরপর বসু যখন অফিস থেকে ফিরে আসে, প্রভু কিছু বলতে চাপে, ঠিক তখনই আমরা জানতে পারি বসু তার বসের থেকে 5 লক্ষ টাকা নিয়ে তার কাছে যে টাকা ছিল সব টাকা নিয়ে সেই বিল্ডারের কাছে গিয়েছিল। মূলত বসু একটি ফ্ল্যাট কেনার উদ্দেশ্যে গিয়েছিল, কিন্তু ওই সময় যে ফ্ল্যাটের দাম 15 লক্ষ টাকা ছিল, সেই ফ্ল্যাটের দাম এখন 25 লক্ষ টাকা ছাড়িয়েছে। এজন্য বসু ওই ফ্ল্যাটটি কিনতে পারেনি। এই জন্য বসুর স্বপ্নটা যেন আবারও ভেঙে গেল। তবুও বসু বলছে, যতদিন বেঁচে আছি আমি চেষ্টা করে যাব, আর যদি আমি না থাকি তাহলে প্রভু সব সামলাবে। প্রভু তখন কিছুই বলতে পারছে না। এমন পরিস্থিতিতে সে রেজাল্টের কথাটা কিভাবে বলবে, তাহলে তো বাবার মনটাও ভেঙে যাবে। তবে এর পরদিনই প্রভু আর তার বন্ধু ঠিক করে তারা পড়াশোনা করবে ঠিকই, কিন্তু নিজের খরচ নিজে চালাবে। আর এই জন্যই তারা একটি ফ্যাক্টরিতে কাজ নেয়। প্রভু যেহেতু মেকানিক্যাল সেক্টরের প্রতি ইন্টারেস্টেড ছিল, তাই প্রভু সেরকমই একটি কাজ নিয়েছে। এর মধ্যে বসু একদিন অফিসে গিয়ে দেখে তার বস নেই, বসের জায়গায় বসের ছেলে বসে আছে। আর সে বসুকে দেখে স্পষ্ট বলে দেয়, আজ থেকে সব রিপোর্ট আমাকে দিবেন, আর অ্যাকাউন্টস রিলেটেড যত রকম রেকর্ডস আছে সব কিছু কম্পিউটার এন্ট্রি করতে হবে। যদি আপনি করতে না পারেন তাহলে অন্য কাজ খুঁজে নিতে পারেন। সে বসুকে 1 মাসের সময় বেঁধে দেয়। বসুও তার বাড়িতে ফিরে এসে সবাইকে জানায় যে 1 মাসের মধ্যে কম্পিউটার সম্পর্কে না জানতে পারলে তার চাকরি চলে যাবে। এই জন্য আরতি তার বাবাকে ভালো একটি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি করিয়ে দেয়। কিছুদিনের মধ্যেই বসু বেসিক ডাটা এন্ট্রির কাজটি শিখে তার চাকরিটা বাঁচায়। এর মধ্যে একদিন বসু প্রভুকে বলছিল, তুমি কি কোনো জায়গায় কাজ নিয়েছ? প্রভু বলে, হ্যাঁ বাবা, আমার হাত খরচের টাকার জন্য আমি একটি কাজ নিয়েছি, যাতে নিজের খরচটা নিজে চালাতে পারি। বসু তখন প্রভুকে বলে, ফ্যাক্টরির গন্ধ আমি ভালো করে জানি, কারণ তোমার বয়সে আমিও কাজ করেছি। ওই সময় আমি কাজ করেছি আর আমার ছোট ভাই বোনের পড়াশোনা চালিয়েছি। এক সময় আমার ভাই বোনের স্বপ্ন পূরণ হয়েছে, কিন্তু আমি দেখো কোথায় পড়ে আছি। তাই আমি চাই না
তুমি আমার মতো থেমে যাও, তোমার সব করতে হবে না। তুমি কোনো কিছু চিন্তা না করে শুধু পড়ায় মনোযোগী হও, বাকি সব আমি দেখব। এরপর বসু একটি কম্পিউটার কিনে ঘরে বসে কাজ শুরু করে। কিন্তু হঠাৎ একদিন বসুর হার্ট অ্যাটাক হয়। বসুকে দ্রুত হসপিটালে নেওয়া হয়। চেক আপ করে ডক্টর জানায় বসুর হার্টে ব্লক রয়েছে, দ্রুত অপারেশন করতে হবে। প্রভুরাও আর দেরি না করে দ্রুত অপারেশন করায়। আর এরপর যখন বসুর জ্ঞান ফিরে, বসু জানতে চাচ্ছিল অনেক টাকা খরচ হয়ে গেল তাই না? প্রভু তখন কান্না জড়িত কণ্ঠে বলে, না বাবা, তুমি সুস্থ হয়েছ, এটাই আমাদের জন্য সব কিছু। এরপর বসু সুস্থ হয়ে আবারও কাজে যায়। তবে গিয়েই জানতে পারে তার বস মারা গেছে। এতে করে বসুর মনটা একদম ভেঙে যায়, কারণ তার বস বসুকে অনেকভাবে হেল্প করত। এরপর বসু একদিন তার ছোট ভাইয়ের সাথে দেখা করে। বসু তার ছোট ভাইকেও বোঝায়, ছেলেমেয়েরা তো বড় হচ্ছে, আমি একটি ফ্ল্যাট নিতে চাচ্ছি, আমার কাছে কিছু টাকা আছে, আর কিছু টাকা হলে আমি ফ্ল্যাটটি নিতে পারবো। তখন বসুর ছোট ভাই বলে, প্রভু যেদিন পড়াশোনা শেষ করে তার অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে নিয়ে আসবে, সেদিনই আমি টাকাটা দিব। এরপর ধীরে ধীরে সময় গড়াতে থাকে। প্রভুর কলেজ শেষ, ক্যাম্পাসে বিভিন্ন কোম্পানি থেকে ইন্টারভিউ নিচ্ছে। প্রভু প্রত্যেকটি ইন্টারভিউতে অ্যাটেন্ড করছে, কিন্তু একটার পর একটা রিজেক্টেড। প্রভু হাল না ছেড়ে ট্রাই করেই যাচ্ছে। এর মধ্যে একদিন একটি কোম্পানির ফাইনাল ইন্টারভিউ পর্যন্ত পৌঁছে যায়। প্রভুকে তারা যত রকম প্রশ্ন করছিল, প্রভু সব কিছুর উত্তর অনর্গল দিয়ে যাচ্ছিল। কিন্তু ইন্টারভিউয়ার প্রভুকে বলছিল, তুমি এতক্ষণ আমাকে যা কিছু বললে, এটা আমাকে সাধারণ ভাষায় বুঝিয়ে বলো। প্রভু তখন কিছুই বলতে পারছিল না। এই জন্য ইন্টারভিউয়ার বলে, তুমি এতক্ষণ যা বলেছ সব মুখস্থ, আমরা এমন কাউকে চাই যার মধ্যে ক্রিয়েটিভিটি আছে। আর এটাও জানায় তারা যাদের ইন্টারভিউ নিয়েছে তাদের ভিতর থেকে একজনকে তারা সিলেক্টও করেছে। আর এ অন্য কেউ নয়, প্রভুর বন্ধু গোবিন্দ। নিজের চাকরিটা না হলেও অন্তত বন্ধুর চাকরি হয়েছে দেখে প্রভু এতেই খুশি হয়ে বাড়িতে চলে যায়। তবে বাড়িতে গিয়ে দেখে টানা বৃষ্টির জন্য পুরো এলাকা তলিয়ে গেছে, ঘরের মধ্যে হাঁটু পর্যন্ত পানি। প্রভু তার বাবাকে সত্যিটা বলে দেয় যে ইন্টারভিউতে সে ফেল করেছে, চাকরিটা হয়নি। আর এটা শুনে বসু বুঝে যায় প্রভুর দ্বারা কিছু হবে না, তার বাড়ি কেনার স্বপ্নটি কোনোদিনও পূরণ হবে না। পরবর্তী বছর বসু তার পরিবারকে নিয়ে অন্য একটি বাসায় শিফট করে। আর এদিকে বসু যেখানে চাকরি করত, সেখানে বসুর জায়গায় নতুন একটি মেয়েকে নিয়ে বসুকে চাকরিচ্যুত করা হয়। অন্যদিকে প্রভু তখনও বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে, কারণ এখনও পর্যন্ত সে কোনো চাকরি পায়নি। অনেক অপেক্ষার পর একদিন অবশেষে একটি ছোট্ট বিপিওতে তার চাকরি হয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানেও কাজের প্রেশার অনেক বেশি থাকায় প্রভু সেই চাকরিটি ছেড়ে দেয়। তবে খরচ চালানোর জন্য সে ছোটোখাটো কাজ করতে শুরু করে। এর মধ্যে আমরা এটাও জানতে পারি বসু প্রভুর সাথে কথা বলে না, কারণ প্রভু যখন প্রথমবার ইন্টারভিউতে ফেল করেছিল তখন বসু তাকে কিছু গভর্নমেন্ট জবের এক্সামের প্রস্তুতি নিতে বলেছিল, কিন্তু সেগুলোতেও প্রভু ব্যর্থ হয়েছে। আর প্রভুর এই ব্যর্থতায় বসু মেনে নিতে পারছে না, কারণ তার কথা এই ছেলে তো সব জায়গায় ফেল করছে, আমি আর ওকে কতবার বোঝাবো। প্রভুও ভাবছে সে এখনও তার বাবার ঘাড়ের বোঝা হয়ে আছে, কিন্তু বসু তারপরও তাকে বোঝায়, ছোটোখাটো চাকরি করে আমার মতো হোস না, একজন বড় মানুষ হতে হবে। ঠিক তখনই প্রভুর বন্ধু গোবিন্দ কল করে জানায়, আমার কোম্পানিতে কয়েকজন লোক নেওয়া হবে, কিছুদিনের মধ্যে ইন্টারভিউ, তুই ইন্টারভিউ দিতে আয়, বাকি সব আমি দেখব। আর গোবিন্দের কথা মতো প্রভু গোবিন্দের অফিসে ইন্টারভিউ দিলে সেখানে চাকরিটা হয়ে যায়। আর এই খবর শুনে বসুর মুখেও যেন আবার হাসি ফিরে আসে। এরপর 5 বছর কেটে যায়। প্রভু এখন আরও ভালো একটি কোম্পানিতে কাজ করছে। এরপর একদিন বাবা মায়ের ম্যারেজ অ্যানিভার্সারিতে প্রভু আর আরতি তাদেরকে বড় একটি হোটেলে লাঞ্চ করতে নিয়ে যায়। এমনকি বাবা মাকে জানায় তারা একটি হাউজিং লোনের জন্য অ্যাপ্লাই করেছিল, সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আর এখানে আমরা জানতে পারি আরতিও পড়াশোনা শেষ করে একটি জব করছে, তাই 2 ভাই বোনের স্যালারির এগেনস্টেই তাদের লোনটি অ্যাপ্রুভ হয়েছে। আর এটা শুনে বসু এখন খুব খুশি, কারণ তার সেই পুরনো স্বপ্নটা তার সন্তানরাই পূরণ করতে যাচ্ছে। এরপর তারা ফ্ল্যাট খুঁজতে শুরু করে, আর খুঁজতে খুঁজতে তারা একটি ভালো ফ্ল্যাট দেখে পছন্দ করে। তবে এরপরই একদিন বসুর ছোট ভাই এসে আরতির বিয়ের বিষয়ে কথা বলে। সে জানে ভালো পরিবার, তারা নিজে থেকে আরতিকে পছন্দ করেছে, বিয়ে হলে আরতির ভবিষ্যৎ সেট হয়ে যাবে। তবে আরতির কথা আমি এখনই বিয়ে করতে চাচ্ছি না। তবে বসুর ছোট ভাই বসুকে বোঝায় পরিবার অনেক বড় লোক, আরতির জীবনটাই বদলে যাবে, এই সুযোগ বারবার আসবে না। তবে এটা শুনে বসু রাজি হয়ে যায়, আর শেষ পর্যন্ত আরতিও ছেলেটিকে পছন্দ করে ফেলে। 2 পরিবার সম্মতিতে বিয়েটাও ঠিক হয়ে যায়। বসুও তখন হিসাব নিকাশ করে দেখে যে এই মুহূর্তে তারা যদি হাউস লোন নেয় তাহলে সেই লোনের কিস্তি পরিশোধ করাটা তাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে। তাই সে প্রভুকে বলে, আমরা আপাতত লোনটা ড্রপ করি, আরতির বিয়েটা হয়ে যাক, তারপর আবার দেখব। এরপর আরতির বিয়েটা হয়ে যায়।
বসু একদিন প্রভুকে বলে, তুই এখন বিয়ে করে নি। কিন্তু প্রভু এই মুহূর্তে বিয়ে করতে চাচ্ছে না। বসুর কথা বয়স তো 30 হয়ে গেছে, আর কত দেরি করবি? বসু আরও বলে, মেয়েটা খুবই বড় ঘরের মেয়ে, ওর বাবা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চাকরি করত, আমি তাকে ভালো করে চিনি। মেয়েটা একটু রাগী স্বভাবের, এই জন্য কয়েকটা এনগেজমেন্ট ভেঙেও গেছে। তবে তোকে একটু মানিয়ে নিতে হবে। প্রভু আর বাবার উপরে কোনো কথা বলতে পারছে না। প্রভুর মাও বিয়েতে রাজি। এরপর বিয়ের কেনাকাটা শুরু হয়। মেয়েটি যখন যা বলছে প্রভু তাই মেনে নিচ্ছে, কারণ বসু তো আগে তাকে বলেছে তাকেই সব কিছু অ্যাডজাস্ট করতে হবে। তবে এরপরই একদিন বিয়ের শপিং করতে গিয়ে তারা যখন মেয়েটির ড্রেস কিনছিল, ওই শোরুমের মধ্যেই প্রভু আয়শুকে দেখতে পায়। আয়শু মূলত এই শোরুমেই সেলস গার্ল হিসেবে কাজ করে। তবে দেখা মাত্রই কিছু মুহূর্তের জন্য তারা দুজন দুজনের চোখ থেকে চোখ সরাতে পারছিল না। আয়শু সব কিছু দেখে বুঝতে পারছিল প্রভুর বিয়ে ঠিক হয়েছে। সুযোগ পেয়ে প্রভু আয়শুর কাছে জানতে চায়, তুমি কেমন আছো আর এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে কত খুঁজেছি। তবে এরপরই প্রভুকে চলে যেতে হয়। এদিকে প্রভুর শ্বশুরবাড়ি থেকে প্রভুকে একটি ফ্ল্যাট উপহার দিতে চাচ্ছে। তবে ফ্ল্যাট দেখে বসু অনেক খুশি, অন্তত তাদের ছেলেটা একটা বাড়ি পাচ্ছে। এদিকে ওই দিন ওই শোরুমে আয়শুকে দেখার পর প্রভু আবার আয়শুর সাথে দেখা করে। আয়শুও তখন কাজ শেষ করে বের হয়েছে। এরপর দুজন হাঁটতে হাঁটতে কথা বলছিল। আর এখানে আমরা আয়শুর সম্পর্কে সব কিছু জানতে পারি। ছোটবেলায় তার বাবা প্রচণ্ড মদ খেত এবং তার মাকে মারধর করত। আয়শুর যখন পরীক্ষা চলছিল, ওই সময় আয়শুর মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিল। প্রতিদিন আয়শু হসপিটাল থেকে এসেই পরীক্ষা দিত, কিন্তু আয়শু কাউকে কিছু বুঝতে দেয়নি, এমনকি প্রভুকেও না। বরং হাসি মুখে প্রভুকে মোটিভেট করে গিয়েছে। মূলত এই কারণেই আয়শু তখন পড়াশোনায় মন দিতে না পারায় ফেল করতে হয়েছে। এরপর আয়শু নানির বাড়িতে চলে গিয়েছিল। তবে জীবিকার জন্য তো তাকে কিছু একটা করতে হবে। এজন্য কয়েক বছর পর সে শহরে ফিরে এসে এখানে কাজ নিয়েছে, কারণ এছাড়া তার আর কোনো কিছু করার ছিল না। এরপরে তারা দুজন দুদিকে চলে যাচ্ছিল। ঠিক সেই সময় সামনে দেখতে আইসক্রিমের ভ্যান চলে যায়। আর তাদের পুরনো দিনের কথা মনে পড়ে যেতেই দুজনে আবার দৌড়ে একে অপরের সামনে এসে দাঁড়ায়। প্রভু তখন ছলছল চোখে আয়শুকে বলে, আসুন আমরা বিয়ে করিনি। আয়শু তখন কাঁদতে কাঁদতে প্রভুকে জড়িয়ে ধরে। এরপরই প্রভু বাড়িতে গিয়ে জানায় যে এই মেয়েকে সে বিয়ে করতে পারবে না। আরতিও তখন বাড়িতেই ছিল। আরতিও প্রভুকে সাপোর্ট করে। আর এরপর তাদের ওই বিয়েটা ভেঙেও যায়। এর কিছুদিনের মধ্যেই প্রভু আর আয়শুর বিয়ে হয়। কিন্তু প্রভু আর আয়শুর বিয়ে হওয়ার পর থেকে বসু তাদের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। এরপর কয়েক মাস কেটে যায়। একদিন বসু হসপিটাল থেকে চেক আপ করিয়ে বাড়িতে ফেরার জন্য গেটের সামনে দাঁড়িয়েছিল। ঠিক তখনই সেদিক দিয়ে আয়শু যাচ্ছিল। তাই আয়শু বসুকে দেখে বলছিল, বাবা আপনি তো বাড়িতেই যাবেন, চলুন আমি আপনাকে নিয়ে যাই। কিন্তু বসু আয়শুর সাথে না গিয়ে আয়শুর সাথে কোনো কথা না বলেই একটি ভাড়া বাইকে করে বাড়িতে চলে যায়। কিন্তু এই ঘটনার জন্য প্রভুর মা বসুকে বলছিল যে আর কতদিন এইভাবে রাগ করে থাকবে। প্রভুর মায়ের কথা, তোমার বিয়েতে সমস্যা না, ওই মেয়েকে বিয়ে করলে প্রভু একটি ফ্ল্যাট পেত, বিয়েটা ভেঙে যায়, ফ্ল্যাট হারাতে হয়েছে, এই জন্যই তুমি রাগে ওদের সাথে কথা বলছো না। সিন চলে যায় প্রভুর অফিসে। প্রভু ঠিকঠাক কাজ করছিল, কিন্তু অফিস থেকে নতুন সিদ্ধান্ত নেওয়া হয় প্রতি শনিবার তাদের কাজ করতে হবে। এটা শুনে প্রভু সরাসরি ম্যানেজারের সাথে কথা বলে, কিন্তু তারও একই উত্তর, চুপচাপ কাজ করো, না হলে রিজাইন দিয়ে চলে যাও। মূলত এই কাজটা প্রভুর পছন্দ নয়। জীবিকার জন্য একটি চাকরি করতে হবে, তাই বাধ্য হয়ে চাকরি করছে। এর মধ্যে প্রভু আবারও হোম লোনের আবেদন করে, আর এবারও লোন অ্যাপ্রুভ হয়ে যায়। আর এই খুশির খবরটা প্রভু তার বাবাকেও জানায়, কিন্তু বসু এবারও কথা না বলে মুখ ফিরিয়ে নেয়। এরপর একদিন প্রভু অফিস করছিল। ঠিক তখনই বসু কল করে তাকে হসপিটালে ডাকে। আর প্রভু সেখানে গিয়ে দেখে আরতির শ্বশুরবাড়ির লোকজনেরা হসপিটালে দাঁড়িয়ে আছে। মূলত আরতি তার স্বামীর মাথায় বোতল মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, আর এই জন্য তার শ্বশুরবাড়ির লোকেরা আরতির বিরুদ্ধে কেস করতে চাচ্ছিল। বসু তখন তাদেরকে হাত জোর করে অনুরোধ করে যে দয়া করে কেস করবেন না, আমরা কথা বলে সমস্যার সমাধান করে নেব। এরপর প্রভুরা আরতি আর তার ছোট্ট মেয়েকে তাদের বাড়িতে নিয়ে আসে। আর এরপরে আমরা জানতে পারি যে আরতির শ্বশুরবাড়িতে আসলে কি ঘটেছিল। আরতি সবাইকে জানায় তার শ্বশুরবাড়ির সবাই টাকার অহংকারে অন্ধ। বিয়ের পর জোরপূর্বক তার চাকরি ছাড়িয়ে তাকে একজন গৃহকর্মী করে রেখেছে। তারপরও আরতি মুখ বুজে সব সহ্য করে কিচ্ছু বলেনি, কিন্তু এখন তারা আরতির বাবার বাড়ি থেকে টাকা নিয়ে তাদেরকে দিতে বলছে। আর এই জন্য তারা আরতির উপর অত্যাচার করছিল। এমনকি এটা শুধু আরতির সাথেই নয়, আরতির আগেও 3টি মেয়ে এই বাড়িতে বউ হয়ে এসেছিল, তাদের সাথেও একই ঘটনা ঘটেছে, যে জন্য তারা ডিভোর্স নিয়ে চলেও গিয়েছে। আর আরতিও যখন সহ্য করতে না পেরে চলে আসার চিন্তা করছিল, তখন তারা উল্টো আরতিকে মারতে যাচ্ছিল। এই জন্যই আরতি তার স্বামীর মাথা ফাটিয়েছে। আরতি এই ঘটনার কথাগুলো বলছিল আর হাউমাউ করে কাঁদছিল। এই জন্য আয়শু আরতিকে সান্ত্বনা দেয়।
আর এর ঠিক পরবর্তী দিনই বিয়ের এতদিন পর বসু আয়ুষের সাথে প্রথম কথা বলে, এমনকি প্রভুর সাথেও কথা বলা শুরু করে। অন্যদিকে প্রভুর অফিসের ম্যানেজার প্রভুর পারফরমেন্স রিপোর্ট দেখে বলছিল, তোমার কাজে তো কোনো উন্নতি নেই। রীতিমতো সে প্রভুকে অপমান করেই যাচ্ছিল। প্রভুর ভিতর তখন রাগে আগুনে জ্বলছে, কিন্তু প্রভু কিছুই করতে পারছে না, কারণ এই চাকরিটা হারলে তার অস্তিত্ব হারাতে হবে। এদিকে আবার ব্যাংকের লোনও অ্যাপ্রুভ হয়ে আছে। তবে প্রভু অনেক চিন্তাভাবনা করে ব্যাংকের লোনটি না নেওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ একবার যদি সে লোনটি নিয়ে নেয় তাহলে বছরের পর বছর তার ইচ্ছার বাইরে এই অফিসে কাজ করতে হবে। এজন্য প্রভু বাড়িতে ফিরে তার বাবাকে বুঝিয়ে বলে যে, বাবা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার স্বপ্নটা পূরণ করতে পারবো না। আমি আর এই চাকরিটা করতে পারছি না। আমি তো মেকানিক্যাল নিয়ে পড়তে চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে আইটি পড়তে বাধ্য করেছ। আইটিতে হয়তো ভবিষ্যৎ আছে, কিন্তু আমার জন্য নয়। আমি তো আইটি নিয়ে পড়লাম, আমরা কি সুখী হতে পেরেছি? তাই আমি ঠিক করেছি আমি সেই কাজটাই করব যেটা আমার ভালো লাগে। আর প্রভুর মনের অবস্থাটা বুঝতে পেরে এই প্রথমবার পুরো পরিবার তার পাশে দাঁড়ায়, কারণ এবার তারা প্রভুর মধ্যে আত্মবিশ্বাস দেখতে পেয়েছে। পরদিনই প্রভু বসুকে বলে, বাবা, আমি ঠিক করেছি আমি আবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শুরু করব। বসু তখন একটু চিন্তা করে বলে, কিন্তু তাতে অনেক সময় লেগে যাবে। প্রভু হেসে বলে, না বাবা, আমি অনেক কিছু আগেই শিখে নিয়েছি। এদিকে আরতিও অনেক ভেবেচিন্তে ডিভোর্সের আবেদন করেছে। আরতি আবার চাকরি করার সিদ্ধান্ত নেয়। কলেজে থাকতে প্রভু যে ফ্যাক্টরিতে কাজ করত, প্রভু আবার সেই ফ্যাক্টরিতে গিয়ে কাজ নেয়। পাশাপাশি প্রভু পড়াশোনা করছে। এইভাবে কয়েক মাস পর একটি প্রেসের মেশিন খারাপ হয়ে যাওয়ায় প্রভু মাত্র কয়েক মিনিটে একাই সেটা ঠিক করে ফেলে। আর এটা দেখে প্রেসের মালিক তো পুরোই হতবাক, কারণ এই মেশিন ঠিক করাতে তাদের জাপান থেকে টেকনিশিয়ান আনতে হতো, সেটা প্রভু কয়েক মিনিটে ঠিক করে ফেলেছে। আর প্রভুর কর্মদক্ষতা দেখে তারা প্রভুকে কন্ট্রাক্টে নিয়ে নেয়। এটাই ছিল মূলত প্রভুর সত্যিকারের সম্মান, কারণ প্রভুর সম্মান আইটিতে ছিল না, মেকানিক্যালে ছিল। অন্যদিকে আরতিকেও দেখা যায় একটি ব্যাংকে চাকরি নিয়েছে। সিন চলে যায় এর কয়েকদিন পর। আজ বসু এবং শান্তির বিবাহ বার্ষিকী, তাই প্রভু এবং আরতি তাদেরকে একটি জায়গায় নিয়ে যাচ্ছিল। বসুও ভাবছিল হয়তোবা আগের বারের মতো কোনো একটি বড় রেস্টুরেন্টে নিয়ে যাবে, কিন্তু না, এবার তারা বসুকে একটি ফ্ল্যাট দেখাতে নিয়ে এসেছে। মূলত ব্যাংক থেকে লোন নেওয়া ছাড়াই প্রভু এবং আরতি নিজেদের রোজগারের টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেছে। আর এই ফ্ল্যাটটি সেই এলাকাতেই যেখানে তারা একসময় ভাড়া থাকত। তবে আস্তে আস্তে জায়গাটি ডেভেলপ হয়েছে, এই জন্য প্রভুরা এখানে ফ্ল্যাট নিয়েছে। এত বছরের সাধনার পর আজ ছেলে মেয়ের তারা বসুর স্বপ্নটি পূরণ হলো। ফ্ল্যাটে ঢুকে আরতি বলছিল, বাবা, একটা ঘর আমার, একটা প্রভুর, আর একটা তোমাদের জন্য। যে কথাটা আরতি ছোটবেলায় বলেছিল। সাথে প্রভু এবং আরতি বসুকে একটি নেম প্লেট গিফট করে, যাতে লেখা আছে বাসুদেবান অ্যান্ড ফ্যামিলি। আর এর ভিতর দিয়ে মুভিটি শেষ হয়। একটি ঘরের স্বপ্ন সবাই দেখে, আর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে প্রত্যেকে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। তবে আজকের ছোট ছোট ত্যাগ একদিন তৈরি করে আগামী দিনের ছায়াঘেরা আশ্রয়। কারণ সত্যিকারের ঘর তৈরি হয় ইট দিয়ে নয়, তৈরি হয় বিশ্বাস আর ভালোবাসা দিয়ে। বাসুদেবের মতো কে কে স্বপ্ন দেখেন একদিন নিজের একটি বাড়ি হবে, যে বাড়ির সামনে নেম প্লেটে আপনার নাম লেখা থাকবে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।